অনেক দিনের পুরনো বছর আগে যা ছিল বা ঘটেছিল তাই ইতিহাস। এখন যা হচ্ছে বা ঘটছে তাও একদিন হয়ে যাবে ইতিহাস। আবার পরে যা হবে বা ঘটবে তাও। উলা বীরনগরেরও একটি অত্যুজ্জ্বল অতীত ইতিহাস রয়েছে। লক্ষণীয় যে স্বাধীনতা উত্তরকাল থেকেই বীরনগরের সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, শিল্প বাণিজ্য ও খেলাধুলা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে মৃদু মন্দ গতিতে অগ্রসরমান জয়যাত্রার রথ ক্রমশই গতি পেয়েছে। বীরনগরবাসীর সামগ্রিক জীবনচর্যার কান্না হাসির দোল দোলানো চলচ্চিত্র তো সে বার্তাই বহন করে। ঐতিহ্যবাহী সুপ্রাচীন নগর উলা যা আজও বহন করে চলেছে তার অতীত ইতিহাস, যা সকলেরই জানা। চণ্ডীতলা, দ্বাদশ মন্দির, ভগ্ন সব জমিদার বাড়ি, সেই ইতিহাসের ধারা আজও বহন করে চলেছে। কিন্তু যদি প্রশ্ন হয় বীরনগরের খেলাধুলার ইতিহাস, তো চলুন সেই বীরনগরের খেলাধুলার প্রগতিশীল ইতিহাসকে উপস্থাপিত করতেই আমাদের এই প্রচেষ্টা। বীরনগরের খেলাধুলার ইতিহাসের পাতা উল্টাতে গিয়ে আমরা যে সমস্ত তথ্যগুলো বিভিন্ন ঐতিহাসিক বই এবং বীরনগরের প্রাক্তন কিছু স্বনামধন্য জ্ঞানী এবং স্বনামধন্য খেলোয়াড়দের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি, আমরা প্রথমে ভেবেছিলাম যে বীরনগরের খেলাধুলার ইতিহাস হয়তো খুবই সংক্ষিপ্ত ইতিহাস হবে, কিন্তু এই ইতিহাসের পাতা উল্টাতে গিয়ে আমরা লক্ষ্য করলাম বীরনগরের এই খেলাধুলার জগতের ইতিহাস প্রায় 150 বছরের পুরনো। আমরা অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না। আজকে যে বীরনগরকে আমরা দেখছি, সেই বীরনগর এক সময়ে একটা গৌরবময় অতীত নিয়েছিল। শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, এইগুলোর একটা গৌরবময় ইতিহাস আছে। বীরনগরের স্টেশনটা, রেল স্টেশনে যা অবস্থা ছিল না, শুধু গাড়ি আসার সময় লোক যেত, অনেক সময় গাড়ির লোক ছিল। সন্ধ্যাবেলায় রেলের কর্মীরা গিয়ে একটা বাতি জ্বেলে দিত। ওই কাঁচের স্ট্যান্ড ছিল, তারপরে কাঁচ দিয়ে ঘেরা, তার মধ্যে খুদি জ্বালিয়ে দিত, বুঝেছ। আর গাড়ির সময় ছাড়া কোনো লোক আসতো না। আর তখনও লোকের ম্যালেরিয়ায় এত লোক মারা যাচ্ছে, যেই ম্যালেরিয়াতে বীরনগর ধ্বংস হয়ে গেল, তখনও নিশ্চিহ্ন হয়ে যায়নি। লোক একদম দিনের বেলা বেরোতই না বা ভয় করত। আপনারা অনেকেই অবাক হবেন যে প্রায় 1890 সাল নাগাদ সেই সময় বীরনগরের স্বনামধন্য বেশ কয়েকটি ক্লাবের অস্তিত্ব ছিল, যাদের মধ্যে সর্বাপেক্ষা এবং স্বনামধন্য ক্লাব ছিল উলা অ্যাথলেটিক ক্লাব, যেটি দক্ষিণ পাড়ায় অবস্থিত ছিল, এবং বীরনগরের উত্তর পাড়ার দিকে আরেকটি ক্লাব উপস্থিত বা সেই সময় ছিল, যাদের নাম ছিল রিডিং অ্যান্ড স্পোর্টিং ক্লাব। এই দুটি ক্লাবই সেই সময় যথেষ্ট স্বনামধন্য ক্লাব হিসাবে নাম করেছিল। তাদের নাম আজও ইতিহাসের পাতায় অমর রয়ে গেছে। তার কারণ হচ্ছে এই ক্লাবগুলো বীরনগরে আমাদের যে ঐতিহ্যবাহী উলাইচণ্ডীর মেলা হয়, সেই মেলার আগের দিন উত্তরপাড়ার এই
রিডিং অ্যান্ড স্পোর্টিং যে ক্লাব, তারা খেলাধুলার আয়োজন করত খাপাড়ার দিকে। তাদের পৃষ্ঠপোষক ছিলেন বীরনগরের জমিদার খায়েরা, এবং দক্ষিণ পাড়ার যে উলা অ্যাথলেটিক ক্লাব ছিল, তারাও তার পরের দিন আরেকটি খেলার আয়োজন করত, যে খেলার আসরটি বসত বর্তমানে পৌরসভার যে পুকুরটি আছে তার সামনে। আমাদের এই বীরনগরের খেলাধুলার চিত্র যদি আমরা একটু জানতে চাই বা দেখতে চাই, তাহলে সেখানেও অনেক ভালো ভালো খেলোয়াড় এবং খেলাধুলার ব্যবস্থাপনা, সেই কাহিনীও কিন্তু এখানে আছে। বীরনগরের যে স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, শিক্ষার ক্ষেত্রে এটা একটা প্রথম ধাপ ছিল। সেই বীরনগরের স্কুলের একটা ভালো ফুটবল টিম ছিল, যারা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং অনেক সাফল্য অর্জন করতে পেরেছিল। এছাড়া সার্বিকভাবে খেলাধুলোর জন্য যে পরিকাঠামো দরকার ছিল, সেটা ততটা বিস্তৃত ছিল না, অতটা ভালো ছিল না। অনেক দেরিতে হলেও ওখানে দুটো শিল্ড খেলা চালু হয়েছিল। নগেন্দ্রনাথ শিল্ড হচ্ছে সব থেকে বড় শিল্ড ছিল। সে নগেন্দ্র বন্দ্যোপাধ্যায় বীরনগরের একজন খুব স্বনামধন্য ব্যক্তি, তার স্মৃতিকে অমন করে রাখার জন্য নগেন্দ্রনাথ শিল্ড ছিল। সেই শিল্ডে তখনকার দিনে আমার মনে আছে যে শান্তিপুরের সবুজ সংঘ খুব বিখ্যাত ক্লাব ছিল, ওরাও খেলতে আসতো। বাইরে কিছু কিছু টিম খেলতে আসতো, তাই আমাদের সবুজ সংঘের কথা পরিষ্কার মনে আছে। বিভূতি পার্ককে কেন্দ্র করে বীরনগরের খেলার যে উন্নতির যে পদক্ষেপ, সেটা শুরু হয়। বিভূতি পার্ক ছাড়াও তার পরবর্তী সময়ে যখন মানুষ খেলাধুলায়, ওই অঞ্চলের মানুষ যখন খেলাধুলায়, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যখন আকৃষ্ট হতে থাকলো, তখন বীরনগর তার আশেপাশে যে অঞ্চলগুলো, সেখানে কিছু কিছু খেলার যে পরিকাঠামো, সেগুলো গড়ে উঠতে শুরু করলো। যেমন পালিতপাড়ায় 70 দশকের গোড়ার দিকটাতে পালিতপাড়া ফুটবল অ্যাসোসিয়েশন, যেটাকে পিএফএ নামে আমরা জানি, সেটা কোনো খেলার মাঠ ছিল না, কিন্তু সেখানে একটা খেলার মাঠ তৈরি হলো। এছাড়া খাপাড়া একটা ছোট্ট জায়গা ছিল, খাপাড়াদের জমিদার বাড়ির পাশে একটা খোলা জায়গা ছিল, সেখানে বড় খেলার মাঠ নয়, কিন্তু তথাপি খেলাধুলোকে ভালোবাসতো বলে সেই জায়গাটাকে একটা খেলার মাঠে পরিণত করা হলো। এছাড়াও আমাদের মুস্তাফি পাড়াতে ছোট ছোট খেলার মাঠ, বীরনগর স্কুলের পাশে একটা খেলার মাঠ ছিল, যেটা উকিলের মাঠ নামে পরিচিত ছিল, এখন সেটার অস্তিত্ব নেই। এবং ধীরে ধীরে আমাদের এই খেলাধুলার, আমাদের যে বীরনগরের সুনাম, সেটাও বৃদ্ধি পেতে শুরু করল। ওই সময় খেলাধুলার আসর ছিল লাঠি খেলা। এই ঈশ্বরদাস মুস্তফি থেকে আরম্ভ করে আরও যে কয়েকজন মুস্তফি ছিলেন, ওরা লাঠিয়াল পুষতেন। আখড়া ছিল ওদের। আখড়া মানে যেখানে এসব প্র্যাকটিস করে, গুল, কিল, ঘুষি, তারপরে কী বলে কুস্তি, হ্যাঁ, আখড়া ছিল। এগুলোর দিকে জনসাধারণ তখন তো ক্রিকেট তো ইন্ডিয়াতেই কবে হয়ে যায়, বাংলাতে তার পরে ক্রিকেট না, তখন এই ওদের লোভ বা মোহ ছিল এই লাঠি খেলার দিকে। ওই 65 থেকে 70, 71, 72 এই সময় যখন ফুটবল খেলতে আসতাম, তো সেই সময়ের খেলা মাঠে হচ্ছে, এবং নগেন শিল্ডেই ফুটবল টুর্নামেন্ট চলতো। তখনকার বড়রা ওই টুর্নামেন্ট চালাত। সেই টুর্নামেন্টে খেলার সময় যেহেতু পাঁচিল ছিল না, এখন যেখানে বাজার, মাছের বাজারটা যায়, ওই এন্ডটা থেকে বল যদি গোল পোস্টে মারা হতো, গোলের দিকে মারা হতো, তো চলে যেত প্রায় ওই বিজয় পেতু বসের যেখানে এখন মার্কেট হয়েছে, সেইখানে বল চলে যেত। একমাত্র সকালবেলা বড় বাজারে, উত্তরপাড়া বারোয়ারির কাছে একটা বাজার বসতো, সেখানে কিছু কিছু ছেলে, ওই তখনকার দিনে যারা যুবক, তারা ওই চোঙা ফুঁকতো যে আজকে এই খেলা আছে, আপনারা যাবেন, আপনাদের উপস্থিতি কাম্য, এইভাবে ওরা প্রচার করত। সেটা দেখে আমরা জানতাম যে এই খেলাটা আজকে একটা হচ্ছে। অন্যতম প্রধান কর্তা ছিলেন আমাদের সুনামধন্য শ্রদ্ধেয় নীলকণ্ঠ মুখোপাধ্যায় মহাশয়। আর শহীদ পল্লীর
শ্রী নিশীথ বিশ্বাস ওদের সেক্রেটারি ছিলেন এরকম আর কি। ওরা বিধানচন্দ্র রায়ের নামে বিধানশীলটা চালু করে। এখানে যে খেলাধুলা প্রসঙ্গে যে কয়েকটি নামের কথা এখানে উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে সেই সময়ে আমাদের বীরনগরের যে ফুটবল টিম ছিল সেটা কোনো স্বীকৃত ফুটবল টিম ছিল না। সেখানে তখন ইউনাইটেড ক্লাব, বয়েজ স্পোর্টিং ক্লাব, এই দুটো ক্লাবই সাধারণত আমাদের খেলাধুলাটাকে নিয়ন্ত্রণ করতো বা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত। এই ক্লাবগুলোর হয়ে তখন বাইরে কখনো কখনো টুর্নামেন্ট খেলতে যেতেন যারা, তারা এক সময়কার বেশ খ্যাতনামা খেলোয়াড়ই ছিলেন। তার মধ্যে যে কয়েকটা নাম না করলেই নয়, যেমন সর্বপ্রথম বলতে হয় বেনি মাধব দেবনাথ, সবচেয়ে বয়স্ক খেলোয়াড়, আমার পিতা, আমার বাবা। এছাড়া ছিলেন মুস্তাফি পাড়া থেকে বেশ কয়েকজন, তার মধ্যে কেষ্ট মুস্তাফির নাম আমার বাবার মুখ থেকে শুনেছি। মধুসূদন ভট্টাচার্য, যিনি একসময় বীরনগর হাই স্কুলের প্রধান শিক্ষক হয়েছিলেন, তিনিও বীরনগরের ফুটবল দলের অবিচ্ছেদ্য একজন অঙ্গ ছিলেন। এছাড়া ছিলেন ভোলাদা বলে একজন, আমি অনেকের মানে কি বলে টাইটেলগুলো আমার ঠিক মনে নেই, এভাবেই বলবো, আমরা ভোলাদা হিসাবেই দেখেছি। দুলাল সেন আরেকটা নাম ছিল, শ্যামলদা, ভম্বলদা, এরা ছিলেন। এরা তখন বীরনগরের আমাদের কি বলে অগ্রজ দ্বারা, তারাই বীরনগরের খেলাধুলা বা এবং ফুটবলটাকে ধরে রেখেছিলেন এবং বীরনগরের বাইরে এটাকে পৌঁছে নিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আরেকটা নাম ছিল যেটা পরিমল সরকার, যিনি রানাঘাট কলেজের অধ্যাপক হিসাবে অবসর নিয়েছেন। তিনি আমাদেরও স্যার, আমার নিজেরও স্যার। তিনিও খেলাধুলায় তার বিশিষ্ট অবদান রেখেছেন। তিনি খেলতেন রানাঘাটে যে জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন ছিল, সেখানে রানাঘাট স্পোর্টিং ক্লাব বলে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। তিনিও একজন ভালো খেলোয়াড় ছিলেন, দক্ষ প্রশিক্ষক ছিলেন। তার অধীনে আমরা অনেকেই খেলাধুলা করেছি। এই রকম আমাদের ফুটবলের যে যাত্রা সেটা শুরু হয়। প্রাথমিক দিক দিয়ে অর্থাৎ প্রথম দিক দিয়ে বীরনগরে এক ফুটবল ছাড়া কিন্তু অন্য কোনো খেলার সেরকম প্রচার শুরু হয়নি। কিন্তু কালক্রমে আস্তে আস্তে এই নতুন প্রজন্ম ক্রিকেট, ভলিবল, এই খেলাগুলো কালক্রমে কিন্তু বীরনগরে একটা উন্নতির জায়গা করে নিতে পারল। এবং বীরনগরের একমাত্র ভলিবল এবং ক্রিকেট, এই দুটো টিমই বীরনগরের নাম দিয়ে রানাঘাট জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করত। এই জায়গার মধ্যে যাদের অবদান অনস্বীকার্য, বিশেষ করে ফুটবলের কথা যদি আমি বলি, যে কটার নাম বললাম সে কটার নাম, তার সাথে আরেকটু যোগ করতে হয় আমি নিজেও ফুটবল খেলতাম একসঙ্গে রানাঘাট অ্যাথলেটিক ক্লাবে। রানাঘাট জোনের প্রতিনিধিত্ব করেছি, নদিয়া জেলার ফুটবল টিমের প্রতিনিধিত্ব করেছি, শুধু নয় অধিনায়কত্বও করেছি। এছাড়াও আমাদের প্রথম নদিয়া জেলার হয়ে আমাদের বীরনগর থেকে যিনি প্রথম ফুটবল খেলায় অংশগ্রহণ করেন, নদিয়া জেলাকে প্রতিনিধিত্ব করেছিলেন, তার নাম হচ্ছে দুলাল সেন। তাকে আমরা খেলতে দেখেছি। আর যারা ছিলেন জেলা পর্যায়ের খেলার মান থাকলেও তারা জেলাকে প্রতিনিধিত্ব করেননি, যেমন শ্যামলদা, ভোমলদা, পরিমল সরকার, এরকম যারা ছিলেন, তপন বোসের নামটা বিশেষভাবে করতে হয় এই কারণেই, এই একজন খেলোয়াড়কে দেখেছিলাম একের ভেতরে তিন। অর্থাৎ যেমন ফুটবল খেলতেন, খুব বিখ্যাত ফুটবলার, গোলকিপার উনি ছিলেন। আমরা যখন খেলি তখন তিনি গোল কিপিং করতেন। তারপরে আরও ভালো উনি খেলতেন ভলিবলের হয়ে তিনি আমাদের নদিয়া জেলার হয়ে, রানাঘাট জোনের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন। এবং খেলতেন ক্রিকেট, খুব ভালো অফ স্পিনার ছিলেন, ভালো ব্যাট করতে পারতেন। এবং তপন বোসকে দেখলে বোঝা যায় যে শুধু শারীরিক সক্ষমতা বা কতগুলো খেলার যে কুশলতা বা স্কিল যেগুলোকে আমরা বলি, সেগুলোর উপরেই কিন্তু পারদর্শিতা নির্ভর করে না। খেলতে গেলে যে ব্রেনেরও দরকার পড়ে, সুস্থ চিন্তার দরকার পড়ে, খেলাটাকে পর্যালোচনা করার দরকার পড়ে, সেটা তপনদার থেকে আমরা দেখেছি যে এই মাপের একজন খেলোয়াড়, কি ক্রিকেট, কি ভলিবল, কি ফুটবল, তিনি তার ব্রেনটাকে ইউজ করতেন এবং একজন সফল খেলোয়াড় হিসাবে উনি সেখানে আমাদের সামনে প্রতিষ্ঠা পেয়েছিলেন। এবং আরেকজনের নাম, সেটা আমার আরও আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় মাস্টারমশাই সুরিত রায়চৌধুরী মহাশয়। তিনি আমাদের সঙ্গে আমাদের উলা সাধারণ পাঠাগার, যেখানে আমরা একটা খেলার মাঠ আমরা তৈরি করেছি, উলা সাধারণ পাঠাগার, একটা ছোট্ট খেলার মাঠ আছে, সেখানে আমাদের নিয়মিত ভলিবল খেলা হতো। এবং এই সুরিতবাবু স্যার আমাদের সঙ্গে
ধুতি পরে, ধুতি মালকোচা মেরে আমাদের সঙ্গে নিয়মিত ভলিবল খেলতেন, আমাদের শেখাতেন। এবং অনেকে জেনে আশ্চর্য হবেন যে এই ধুতি পরেই কিন্তু উনি রানাঘাট জোনে গিয়ে আমাদের বীরনগরের যে ফুটবল টিম ছিলেন তাতে অংশগ্রহণ করেছিলেন। শেষের দিকে অবশ্য আমরা তাকে হাফ প্যান্ট পরাতে পেরেছিলাম। দক্ষিণ পাড়ার এখন বি ব্লকেও আছে ওই যে কৃষ্ণ বিশ্বাস দেখতাম বুট নিয়ে মাঠের দিকে যাচ্ছে। এছাড়া পশুপতি ভট্টাচার্য, মধু ভট্টাচার্য, এরা সব, তারপরে শ্যামাদাস মুস্তাফিপাড়ার শ্যামাদাস মুস্তাফি, এরা সব, পুতুদা, সন্তোষ মুস্তাফি, এরা তখনকার দিনে খেলতো। আর ফতন্দা মানে শৈলেন সর্বজ্ঞ, ওরা তখনকার দিনে প্লেয়ার। আর শেখর ভূষণ বলে দুটো ছেলে খেলতো, হ্যাঁ, তারা ওই খাঁপাড়ার দিকে ওদের বাড়ি ছিল। এরা ছিল, আমি যখন 1950 থেকে 55 সময়ের ওরা ছিল প্লেয়ার। ইউনাইটেড ক্লাব ছিল আমাদের, সেখানকার আমার বন্ধু বান্ধব যারা ছিল, গোপাল বিশ্বাস, সত্যেন পাল, অনিল দেব। ক্লাবটা ছিল সাধারণত ওই পুরনো ফাঁড়ি যেখানে ছিল ওইখানেই সব, কিন্তু ক্লাবটা কাজল চক্রবর্তী এরা সব ছিল ওই ক্লাবের। আমরা খেলাধুলো করতাম, সেটা আমরা খেলতাম ওই ছোট মাঠে, সেটা হচ্ছে লাইব্রেরির মাঠে। এবং ইউনাইটেড ক্লাবের মানে পরিচালনায় একটা সিল চালু হয়েছিল, বেশ কয়েক বছর সেই সিলটা চলেছিল এবং কলকাতার বড় বড় টিম এতে অংশগ্রহণ করত। আমরা মনে আছে আমার 19 পয়সার টিকিট, তখন তো ফাঁকা মাঠ ছিল, ফেন্সটা তৈরি হয়নি, ফাঁকা মাঠে আমরা ওই দাঁড়িয়ে 19 পয়সার টিকিট নিয়ে আমরা খেলাটা চালাতাম আর কি। এবং নিশীথ বিশ্বাস মানে সহজিৎ পণ্ডিত, উনি পেট্রোলাইজার ছিলেন, এটা আমার স্পষ্ট মনে আছে। আর এটা সবচেয়ে বেশি ইনিশিয়েটিভ নিয়েছিলেন কাজল চক্রবর্তী। তা আমার সময়ের আগের যারা ছিলেন তার মধ্যে হচ্ছে দুজনের নাম হচ্ছে বেণীবাদক দেবনাথ। তিনি বয়স হয়েছিল কিন্তু খুব অসাধারণ ফুটবল খেলতেন। আর ছিলেন, আমরা একে ভোলারা বলি, নামটা হচ্ছে পরেশ চট্টোপাধ্যায় আর কি, খেলাধুলোর বিন্নর ইতিহাসে। ভবেশ দা ছিলেন, ভবেশ বিশ্বাস, এখন তিনি বোধহয় ইসাপুরে থাকেন। তারপরে ছিলেন শ্যামল দা, ভম্বল দা, এদেরকে দেখেছি আর কি, এরা খেলাধুলো করতো, এই মাঠেই খেলতো ওরা। আর বেনিদা আমাদের খুব এত ভালো খেলতেন তখনকার দিনে, এত ভালো তার ডিস্ট্রিবিউশন ছিল যা এখনকার দিনে যারা খেলে তাদের থেকে কোনো অংশে কম নয়। তার ছেলে তো পরিমল দেবনাথ আমাদের সমসাময়িক, আমার 1 বছরের জুনিয়র ছিল। ফুটবল তো অসাধারণ ভালো খেলতো, ও ডিস্ট্রিক্ট খেলেছে, রানাঘাট অ্যাথলেটিক ক্লাব ছিল ওইখানে ও খেলতো ফার্স্ট ডিভিশনে। আর পরেশ মানে চট্টোপাধ্যায় খেলতেন রানাঘাট তরুণ ব্যায়ামে, অনেক দিন খেলেছেন। পরিমল সরকার, উনি খেলতেন তরুণ সঙ্গে, উনি অনেক দিন ওখানে খেলেছেন। সেই সময়ের উন্মাদনা অন্যরকম ছিল। এখন নাজিরপুর যে ফুটবল করে, টুর্নামেন্ট করে ফুটবল, সেই সময়ের যদি হতো তাহলে পরে আরও অনেক বেশি। এখন সময় তো এরা 10,000 লোক ঢোকায়, আমার তো মনে হয় সেই সময় এখন ডবলের বেশি লোক ঢোকাত এবং খেলা দেখেও মজা হতো। আমরা 70-এর দশক হবে, সেই সময় রানাঘাটের আমরা লিগে ক্রিকেট এবং এই ভলিবলের অংশগ্রহণ করলাম, আমরা নাম ওখানে নথিভুক্ত করলাম। এবং সেটার পিছনে অরোগ দত্ত, ওই বুঝতেই পারে অরোগ দত্ত, আমার ডাকনাম মুনু আর কি, ও খুব ইনিশিয়েটিভ ছিল আর কি। ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল বলে খেলতে পারতো না, ওকে আমরা বারণ করতাম ডিউজে খেলতে না, খুব ইচ্ছে ছিল। ও খুব ভালো অর্গানাইজার ছিল, ও ছিল আমাদের সঙ্গে। ওই বছরে আমরা ভলিটাও রানাঘাটে নথিভুক্ত করি এবং ভলিতে তখন আমাদের পরিমল দেবনাথ লিপ্টার ছিল আমার মনে আছে। ক্রিকেট খেলার হিস্ট্রি যদি বলতে হয় এখানে এই মাঠে, তাহলে পরে সে 68 সাল 70 সাল ওই সময়কার কথা বলতে হয়।
তার কারণ হচ্ছে সে সময় যখন পাঁচিল ছিল না, তখন টিউবওয়েলের জল, এখানে একটা বিশ্ববারের টিউবওয়েল দেওয়া ছিল মাঠের ভিতরে। রানাঘাট জোনের যে ক্রিকেট খেলাগুলি হতো, আমাদের ক্লাব সেই ক্রিকেটে অংশগ্রহণ করতো এবং আমরা নিজেরা প্রথম রানাঘাটের হয়ে খেলতাম, ভারতের সঙ্গে হয়ে খেলেছি। তখন আমরা নিজেদের উদ্যোগেই যে মাঠের একটা পিচ তৈরি করা যায়, খালে করে ক্রিকেট খেলাটা ভালোভাবে খেলা যাবে, টেনিস বলের খেলা। আর টেনিস বলের খেলা খেলে তো আর সুনাম অর্জন পাওয়া যায় না, ছেলেদের কিছু হয়ও না। তার সত্যি সত্যি ক্রিকেট খেলা খেলতে গেলে ডিউট বলে খেলা হবে। সেই সময় এখানে ট্যাপ কলের তখন ব্যবস্থা হয়নি, অথচ মাঠের মাঝখানে পিচ তৈরি করতে হবে, রোলার দিতে হবে, দিয়ে পিচটা রেডি করতে হবে। তখন আমার ক্লাবের ছেলে প্রত্যেকজন ধরে সবুজ সংঘ ক্লাব ছেলেপুলেগুলোকে নিয়ে এসে মাঠে, এখন যেখানে সবুজ সংঘ আছে তারই ওই সাইডটা দিয়েই কাছাকাছি একটা টিউবওয়েল ইউসুয়াটেড ছিল, সেইটা থেকে আমরা একদম চেন ওয়াইজ 10টা ছেলে লাইন দিয়ে বালতি ধরে দাঁড়িয়ে থাকতাম, চেন ওয়াইজ মাঠের মাঝখানে জল দিয়ে বালতি করে জল দিয়ে পিচটা রেডি করে। আমার জনকে বললাম যে তোমরা খেলা দাও, আমরা এটা খেলা। বা জন বললো যে তোমাদের মাঠে খেলার উপযুক্ত নয়, আমরা উপযুক্ত করে দিয়েছি। করে দিয়ে তারপরে রোলার চাই। তখন দেখলাম যে একটা রোলার, বড় রোলার পড়ে আছে, পিডব্লিউডি রোলার। ওই বিজয় হেতু বসের ওই স্টেশন বাজারে একটা জায়গা ছিল, অনেকটা জায়গা নেই, সেইখানে পাথর পিডব্লিউডি রাখতে, বিজয় বসের জায়গায় সেইখানে দেখলাম একটা রোলার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তখন আমাদের মাথায় রাহার মাঠে পিচ তৈরি করার সময় রোলার আছে, আমাদের মাঠে নেই। ওইটা আমি উদ্যোগ নিয়ে ছেড়ে পেলে ধরে ইউথ পার্কে গিয়ে দিই। আমাদের ক্রিকেট বা ফুটবল আমাদের কৃষ্ণ মন্দিরের সামনে যে ছোট জায়গা, সেই জায়গা থেকেই আমাদের খেলার সূত্রপাত শুরু। তারপর আস্তে আস্তে বড় হওয়া, সেখান থেকে মানিকদার তত্ত্বাবধানে সবুজ সংঘর মাঠে যাই, সেখানে ক্রিকেট ফুটবল সমানতালে আমরা প্র্যাকটিস করতাম। প্রথম লাল বলে খেলা শুরু, এবং আমাদের বিন্নাগর থেকে 8-10 জন ওখানেই খেলতো। তারপর 85 সালের পর সবুজ সংঘর নামে সেখানে ক্রিকেট এবং বাতকুল্লা জন্য ফুটবল, এইভাবে আমাদের ক্রিকেট ফুটবলের পরিচিতি শুরু হয়। বিনগরে খেলা বলতে আমরা তো ইউএসসিডি এফএই খেলতাম। প্রগতি আর আমাদের ইসবেউল মোহনবাগান একটা তকমা লাগানো ছিল। ভাটজাংলা মিলন মন্দির ক্লাবে আমি প্রথম খেলি। তা আমি ডিস্ট্রিক্টে ওইখান থেকেই প্রথম বছর থেকেই খেলা। তারপরে আমি অ্যাথলেটিকও করতাম। এখানে তো আমার বাবার অবদান আছে। বাবা ভালোবাসতেন এই খেলাধুলো। মা বলতেন আমার পড়াশোনার প্রাইজ চাই, খেলার প্রাইজ আমার দরকার নেই। সেই সময় অনেকজন অনেকেই ভালো ক্রিকেট এবং ফুটবল খেলতো। তাদের মধ্যে আমার যেটুকুনি মনে আছে, আমার ভাই রণতোষ, মধুতোষ এরা খুব ভালো খেলতো। এছাড়া দীপঙ্কর, দেবাশিস এরাও বেশ ভালো খেলতো। পরবর্তী প্রজন্মে ভূপেন রয় এবং নীলাদ্রি, সুকান্ত, এছাড়া সুনু টুনু আছে, এরাও ভালোই ক্রিকেট খেলতো। এখানে বহু ছেলে ভালো, তাদের ছিল, প্রতিভা ছিল, কিন্তু দূরত্বের জন্য তারা হারিয়ে গেছে, যেটা খুব দুঃখজনক। যদি কলকাতায় কোনো সেন্টার থাকতো, এখান থেকেও 8-10 জন ছেলে কিন্তু প্রতিভাধর ছেলে কলকাতায়। কিন্তু আমি এখন আম্পায়ারিং করে যেটা বুঝছি, আমাদের সেই সময়কার অনেক প্লেয়ার কিন্তু কলকাতায় এখন ফার্স্ট ডিভিশনে আরামসে খেলতে পারতো। প্র্যাকটিসে আমরা তো লাইব্রেরি মাঠেই করতাম। এটা 3টে টিম হতো, ছোট বাচ্চারা খেলতো, তারপরে হারাদের একটা টিম, তারপরে আমরা বড়রা। ওই 3টে টিম ছিল, 3টে টিম প্র্যাকটিস করে আমি রাত্রে সন্ধ্যা হয়ে যেত বাড়ি আসতাম। প্রথম জীবনে আমাদের খাপাড়া ক্লাব, যেটা খাপাড়া ফুটবল অ্যাসোসিয়েশনের, ওইখানেই আমরা খেলাধুলা করেছি। এবং আমাদের তখন খাপাড়ার মাঠটা এখন যা দেখা যায় তার অর্ধেক ছিল। তার কারণ হলো এই সময় একটা ঢিপি ছিল, খায়েদের আমলে একটা ঢিপি ছিল, এবং আমরা মাঠটা এখন যা খাপাড়ার মাঠটা সেটার অর্ধেক আমরা পেয়েছিলাম। এবং আমরা প্রায়ই খেলতে চলে যেতাম ওই স্কুল মাঠ বলে আমরা একটা মাঠ ছিল, ওই যেটা এই পালিতপাড়ার এই স্কুল মাঠে, সেখানে মাঝে মাঝে চলে যেতাম। পরে আস্তে আস্তে আমাদের এই মাঠটা সংস্কার হয়, এবং সংস্কারের পেছনে আমাদের ননিদা, আমাদের দেবাশিস বিশ্বাস, ওনার উদ্যোগে আমাদের মাঠটা সংস্কার হয়, এবং পুরো এখনকার যে মাঠটার রূপটা আমরা পেয়েছি। বিভূতি পার্কে 2-3টে মানে দল হতো, সিনিয়র জুনিয়র আগে খেলে নেবে, তারপরে আর একটা টিম আছে, তারাও হয়তো দেখা গেল যে সিনিয়রদের সাথে জুনিয়র, তাও কিছু প্লেয়ার মাঠে বসে থাকা। সেই সময় আমরা মাঠেও বসেছিলাম, অনেক প্লেয়ার হয়তো দেখা গেল যে একটু হয়তো কেউ হয়তো
বসে গেল, হয়তো ধরো আমি হয়তো চান্স পেলাম বা অন্য কেউ চান্স পেলো, এইভাবে আমাদের খেলাধুলোর লাইফ শুরু হয়েছে। স্মরণীয় বলতে ধরো বাতকুলার বুকে আমার অনেক স্মরণীয় আছে, না কৃষ্ণনগর বুকেও আছে, তবে বাতকুলার বুকে যুবক সংঘের মাঠে মানে 6 বলে 3 লাখ দরকার, সেই ম্যাচটাকে আমি বের করে নিয়ে এসেছি। প্রগতি সংঘ প্রথম আমার ক্লাব, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তখন বিন্নগরের সেই মানুষগুলো নেই, ধরে রাখা সেই মানুষগুলো নেই। একটা সময় ছিল, প্রত্যেকটা ক্লাবই ছিল, জানি না কেন এরকম হয়েছে। আমরা যখন খেলতে একটা উইকেট প্রতি খেলেই যাচ্ছে, বল করেই যাচ্ছি, কিন্তু সেই ধৈর্যটা ছেলে মেয়েদের নেই। ফুটবল বিন্নগরে নেই, ফুটবল শেষ। কবে বিন্নগর লিগ হবে সেই আশা বসে থাকে ছেলেপিলে। বিভূতি পার্ক স্টেডিয়ামের প্রগতি সংঘ ক্লাবে, এবং আমাদের গর্ব এই প্রগতি সংঘ খেলাধুলায় আমাদের যে ধরনের রেষারেষি ছিল খেলার মাধ্যমে, সেই জিনিসটা আজ আমরা কিচ্ছু দেখতে পাই না। আজ আমরা শিখেছি, কষ্ট করেছি, খুব কষ্ট করেছি, যদিও যতটুকু খেলেছি। আমি কিছু বিনগরের ব্যক্তিত্বের নাম বলতে চাই, যেমন প্রগতি সংঘের শ্যামল মজুমদার, অশোক ভৌমিক, তারপরে অন্যান্য ক্লাব বলতে গেলে সবুজ সংঘ। খেলা চলাকালীন আমি রেফারির জগতে চলে যাই। আমি নিজে গর্ব করি যে আমি রেফারির জগতে মোটামুটি বহুদিন ধরে ছিলাম। আমি কলকাতা মাঠেও সিআরএতে পাস করেছিলাম এবং কলকাতা মাঠে বেশ কিছুদিন রেফারি করেছি। ক্রিকেট খেলা হতো আমাদের সবুজ সংঘ মাঠে। স্কুল থেকে আসার পথে ওইখানে দাঁড়িয়ে যেতাম, তখন 5-এ পড়ি। দাঁড়িয়ে যেতাম, দাঁড়িয়ে খেলা হচ্ছে, ওই করতে করতে দেখতে আস্তে আস্তে হট করে মানিক একদিন বললো এই বলগুলো ধর না। এই করতে করতেই সাহস পেয়ে গেলাম, ঠিক আছে মাঠের ওই ছোট্ট মাঠ আমাদের সবুজ সংঘ, ওই জায়গাটায় আমরা তখন খেলাধুলো চলছিল। আমরা ওরকম আস্তে যেতে হতো। তারপরে মাঠে আসা শুরু হয় আমার জীবনে। খুবই শ্রদ্ধা করি এই সুরবীর দত্ত, তারক গুহ, তারপরে সুধাংশু সেন, খুব ভালো ভালো অ্যাথলেট ছিল। যেমন আমাদের সুরবীর দত্ত ছিল, শ্রীকৃষ্ণ কি যেন দাস। ফুটবল খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে পালিতপাড়ার সাথে ফুটবল খেলা হচ্ছে প্রগতি সংঘে। পবিত্র সেন তখন প্রগতি সংঘের হয়ে খেলত। পবিত্র সেন একটা বল নিয়ে পালিতপাড়ার গোলের দিকে ছুটছে, পায়ের থেকে বলটা একটু বেশি বেরিয়ে গেছে। পালিতপাড়ার ডিফেন্ডার ছেলেটি এসে এত জোরে বলটা মেরেছে, ও হয়তো ইচ্ছা করে মারেনি, বলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেটা কিন্তু সোজা গিয়ে পবিত্রর বুকে লাগে এবং পবিত্র তখন পড়ে যায়। পরবর্তীতে পবিত্রকে ওই মাঠের পাশে একটু শুশ্রূষা করে আবার মাঠে নামানো হয়, কিন্তু পবিত্র আর আগের মতো খেলতে পারছিল না। তখন পবিত্রকে সাথে সাথে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটালের যিনি তখন ডাক্তার ছিলেন, তিনি ভালো করে দেখে টেখে বলে না সেরকম কিছু ব্যাপার না, কমে যাবে বলে উনি ফরমাল কিছু ওষুধ দিয়েছিলেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সেই রাতেই পবিত্র মারা যান, সেই রাতেই। এটাই হচ্ছে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্লেয়ার হিসাবে একজনের মৃত্যু, এটাই প্রথম হয়েছে আমাদের বিন্নগরে। এই লাইব্রেরি মাঠেই আমি খেলতাম। তখন ছোটদের দলের মধ্যে নিত। একটা জিনিস তখন ছিল, আমাদের এই মাঠে 3টে শিফটে খেলা হতো, একদম জুনিয়র ছোট, তারপর মাঝারি, তারপর বড়রা। তো আমরা প্রথমে ছোটদের মধ্যে ছিলাম, তারপর আস্তে আস্তে মাঝারিতে গেলাম। মাঝারিতে যখন খেলতে খেলতে বড়রা আমাকে ওখান থেকে তুলে নিল, যে ওই ছেলেটাকে অর্থাৎ তারকে আমাদের এই বড়দের সাথে নাও। তারপরে নিলাম। অ্যাকচুয়ালি কি তখনকার দিনে যে লিগটা ছিল আমি যেখানে কথা বলছি 1978 বা 80, সেই সময়
মানে প্রত্যেকটা ঘরে ঘরে মানে প্রত্যেকটা ক্লাবে ছিল ভালো প্লেয়ারে ভর্তি। বিনগর যদি ইচ্ছা করতো যে ডিস্ট্রিক্টের সাথে চ্যালেঞ্জ করতে পারতো, এরকম প্লেয়ার ছিল তখন। এবং আমার এখনও মনে আছে 1980 সালে প্রগতির সাথে ইউএসপিএফের খেলা, এরা দুটো ছিল একদম ইস্টবেঙ্গল মোহনবাগান। একদিকে প্রগতি একের পর এক সবাইকে হারিয়ে দিয়ে লিগ ওদের গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, তারপরে আমরা অর্থাৎ ইউএসপিএফে সবাইকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে খেলছি। এবং এখনও মনে হচ্ছে সেই ফাইনালটা মাঠের লোক দিতে পারা যায়নি। এবং একদিকে কাঁসর ঘন্টা বাজছে, আরেকদিকে লেবুবাসি বাজছে, চিৎকারে সমস্ত মানে গ্যালারিটা মানে একদম উজ্জীবিত। তারপরে আমরা মাঠে নামছি, আমি তো আর খেলবো কি, আমি আগে মাঠের দর্শকের দিকে তাকিয়ে রয়েছে, যে মনে হচ্ছে যেন আমি সেই কলকাতা মাঠে খেলছি এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা। বল সবাই মিলে চাঁদা তুলে 4 আনা 8 আনা চাঁদা তুলে কিন্তু বলটা আমরা কিনতাম সবাই মিলে, কিনে যেখানে হয়তো মাঠে ফাঁকা জমি পেতাম সেখানেই খেলাধুলাটা করতাম। পরবর্তীতে নাজিরপুর মাঠ তৈরি হয়, স্কুল মাঠ তৈরি হয়, সেখানে আমরা খেলাধুলাটা করতাম। তারপরের থেকে আমরা বিনগর ফুটবল লিগে আমরা নাজিরপুর স্পোর্টিং ইউনিয়ন হিসাবেই আমরা খেলাধুলাটা শুরু করি এবং বিনগর ফুটবল লিগে আমরা অংশগ্রহণ করি। এই সময় আমার দুজন ব্যক্তির কথা খুব মনে পড়ে। একজন হচ্ছে শ্যামল মজুমদার, আরেকজন হচ্ছেন পরিমল দেবনাথ। এবং তার উপরেও আমি পরিমল সরকারের ইয়ে পেয়েছি এবং ওনার খেলা দেখেও এসেছি, যে পরিমল সরকার এই কামগাছি মাঠে হাফে খেলছিলেন বোধহয়, কি সুন্দর খেলছিলেন। আমি এই তিনজনের নামই তখন আমি জানতাম। প্রচণ্ড ভালো, প্রচণ্ড প্রত্যেকটা খেল। ব্যাডমিন্টনে ভালো ছিল, ভলিবলে তো রানাঘাট লিগে বিনগরকে নাম শুনলে তারা কাঁপতো। এবং তখন বিনগরে ভলিবল প্লেয়ার দারুণ ছিল, যেমন তপন বোসের কথা বিশেষ করে বলবো, উনি ভলিবলের সত্যি একদম প্রাণপুরুষ ছিলেন। এবং সেই সময় বিনগর ফুটবল লিগ পরিচালনার জন্য একটা কমিটি তৈরি হতো, নেতৃত্ব দিত পালিতপাড়া আমাদের দেবীদা, হ্যাঁ, অজিত মিত্র, এবং প্রগতি সংঘের কয়েকজন, বিশেষ করে শ্যামলদা, ভানুদা বা এরা। তো আস্তে আস্তে আমরা নাজিরপুর স্পোর্টিং ইউনিয়ন বিনগর লিগের সঙ্গে একটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। এবং জড়িয়ে যাওয়ার পরবর্তীতে আমরা বিনগর ফুটবল লিগটাও আমরা পরিচালনার একটা সুযোগ পেলাম। এবং সেই থেকে 1990 সাল থেকে তার আগে পর্যন্ত আমরা যেটা দেখেছি, বিনগর ফুটবল লিগে একটা দারুণ লড়াই হতো এবং প্রগতি সংঘ এবং ইউএসপিএফ এর মধ্যে একটা দারুণ লড়াই হতো, এবং খাপাড়া ফুটবল অ্যাসোসিয়েশন এবং পালিতপাড়া ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো। আমাদের সাথে বিনগরের সাথে যে কোনো টিমের খেলা হোক না কেন, খেলতে আসলে পরে একটু ভয়ই পেত আমাদের। কি ফুটবল কি ক্রিকেটেও আমরা বিরাট নাম ছিল আমাদের বিনগরের, বিশেষ করে টেনিস বল ক্রিকেটে সেই সময় নদিয়া মানেই বিনগর, আর বিনগরের টিমে আপ টু একদম দমদম পর্যন্ত বিনগর টিমের প্রচণ্ড নাম ছিল। এবং বিনগর ফুটবল লিগে এতটাই জমজমাট লড়াই হতো যে মাঠ ভর্তি হয়ে যেত, গ্যালারি এবং মাঠের চারপাশ দিয়ে একটা প্রচুর লোকের সমাগমটা, মনে যেন একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই দেখছি আমরা। এরকম প্রগতি সংঘ এবং ইউএসপিএফ এর একটা লড়াই সেই সময় ছিল। এবং ইউএসপিএফ এর দলে খুবই নাম করা বেশ কিছু তৎকালীন সময়ে ভালো স্কিল ছিল, যেমন তারকদা ছিল, দেবু ছিল, 2 দেবু ছিল, এবং কেষ্টদা ছিল, এবং আরও অনেকেই ছিল। তারপরে প্রগতির সঙ্গে ভানুদা ছিল, এখানে বিমলদা ছিল, শ্যামলদার ভাই বিমলদা ছিল। এবং বিমলদার এদের খেলা এবং এদের ব্যাক শট, এইখানতে এখন যেগুলো আমরা দেখি টিভিতে, যে ব্যাক থেকে মারলে মাঝ মাঠ পার করে দিচ্ছে, বিনগরে এরকম ব্যাক শট নেওয়ার মতন শ্যামলদা ছিল, বিমলদা ছিল। এটা যা বিপক্ষের মানে পেনাল্টি বক্সের কাছাকাছি তাদের শট পৌঁছে যেত। পরিমল দেবনাথ এবং পালিতপাড়ার, সে তো বিনগর থেকে কলকাতা মাঠেও নাম করেছিল, এবং অনেকেই নাম শুনেছি। সেই সময় বিনগরে একটা ভালো টুর্নামেন্ট চলতো, যোগমায়া দেবী চ্যালেঞ্জ ট্রফি, এবং সেটা পরিচালনার মূল দায়িত্ব ছিল তার ছেলে অলোক দত্ত, এবং তার পাটা একটু ডিফেক্ট ছিল, কিন্তু তার নামে
যোগমায়া দেবী চ্যালেঞ্জ ট্রফি খুবই নাম করেছিল। আমি তখন খুব ছোট, আমরা দেখতাম। এবং পরবর্তীতে যোগমায়া দেবী চ্যালেঞ্জ ট্রফি বন্ধ হয়ে যাওয়ার পরে সুরবীর দত্ত একটা টুর্নামেন্ট করতো এবং সেই টুর্নামেন্টটাও খুব জাঁকজমক হতো এবং খুবই নাম করেছিল। সুরবীর দত্তের টুর্নামেন্টে আমরা দেখেছি পিকে ব্যানার্জি থেকে শুরু করে আমাদের কৃষাণু দে, মহিদুল ইসলাম, এরা আমি টুর্নামেন্ট শুরু করলাম, প্রগতি সংঘ করতো, টাইটানিক ক্লাব বলে একটা আছে তারাও টুর্নামেন্ট করতো, এবং অগ্রদূত সংঘ, একই সঙ্গে 3-4টে ক্লাব আমরা টুর্নামেন্ট শুরু করতাম। নগরের আদি ক্লাব, টাউন ক্লাব এবং বয়েজ ক্লাব। পরবর্তী সময়ে বীরনগর প্রগতি সংঘ 1955 সালে প্রতিষ্ঠিত হয়। বীরনগরের অতীত দিনের উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে অনেকেই ছিলেন, তার মধ্যে পরিমল কান্তি দেবনাথ, পরিমল কান্তি সরকার, নন্দকুমার চক্রবর্তী, শ্যামল মজুমদার, তারক গুহ, শ্যামল বণিক, স্বপন ঘোষ, ভানু দন্দি, আরও যারা এখানকার প্রথিতযশা খেলোয়াড়, তার মধ্যে ছিল সুবীর দত্ত, তারক গুহ, কেষ্ট সেন। আমরা কোথায় কোথায় ফুটবল নিয়ে গেছি, ফুটবল টিম নিয়ে সিউড়িতে গেছি, সিউড়িতে ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছি এবং তেহট্ট ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছি, করিমপুর ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছি এবং সেই সময়ের নামকরা প্লেয়ার তারক গুহ, সমীর মজুমদার, আমাদের কেষ্ট সেন, আমাদের সমসাময়িক যারা সুরবীর দত্ত, সুরবীর দত্ত তো ডিস্ট্রিক্ট খেলেছে, স্বপন ঘোষ ডিস্ট্রিক্ট খেলেছে, পুলিশ টিমের চাকরি পেয়েছেন শ্যামল মজুমদার, খেলাধুলার জন্যে ভালো অ্যাথলিট ছিলেন বিমল মজুমদার, শ্যামল মজুমদারের ভাই। তিনি এখন অন্ডালে বাড়ি করে সেটেল, তিনি RPF এর SI হয়ে সাব ইন্সপেক্টর হয়ে রিটায়ার করেছেন। আমাদের সময় বীরনগরেই ভালো ফুটবল খেলা হতো। পালিতপাড়ায় ভালো ফুটবলার ছিল, খাপাড়ায় ভালো ছিল, সবুজরঙ্গে কিছু ভালো ছিল, টোটাল বীরনগরে মোটামুটি ভালো প্লেয়ার ছিল। একটা সময় আমি যখন ফুটবল প্রায় ছেড়ে দেওয়ার মুখে, মানে আমার শারীরিক অসুস্থতার জন্য ছাড়লাম, তখনও আমি এসে শুধু বীরনগরের ছেলেপেলেকে নিয়ে দেবগ্রাম লিগটা খেলতে যেতাম, বা বাগাছড়া একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম। এবং উল্টো দিকে ইস্টবেঙ্গলের প্লেয়ার ছিল, বড় প্লেয়ারগুলো ছিল, ওরা গুছিয়ে টিম আনতো, আমরা শুধু বীরনগর থেকে গুছিয়ে নিয়ে যেতাম, কিন্তু আমরা ম্যাচ জিততাম।